এতদিন বিদেশে পলাতক ছিলেন এমন অসংখ্য নেতারা দেশে ফিরে এসেছেন, সভা করছেন, সেমিনার করছেন, সমাবেশ করছেন। প্রত্যেকেরই একটা অবস্থান হচ্ছে ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল বাংলাদেশের এত বড় একটা দল, আওয়ামী লীগের চেয়ারপারসনের ছেলে সজিত ওয়াজিদ জয়। কি সেই ঘটনাটা ঘটাই দিল? সেটি হচ্ছে আওয়ামী লীগের আপনার এই জয়ের নির্দেশে প্ল্যান নাম্বার এ সেটা সাকসেস, এবং ডক্টর ইউনূসও গিলে ফেলে। মানে কি, এটা ছিল একটা টোপ। এই জনসভাকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা কি বলছেন, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? মির্জা ফখরুল কখন বক্তব্য রাখবেন? অন্তর্বর্তী সরকারের প্রথম থেকেই জনপ্রশাসনে নানা রকম বিশৃঙ্খলা, শেখ হাসিনা সবাই 15 বছরে যারা নিয়মিত পদোন্নতি পাননি পদ থেকে বঞ্চিত হয়েছেন। এবং আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে কিছু গোপন তথ্য রয়েছে, অজানা কিছু রহস্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন আমরা সরাসরি মূল ভিডিওগুলো দেখে নেই। বিএনপি এবং জামায়াত ইসলাম তাদের জন্য এখন একটাই জপনা, সেটা হচ্ছে নির্বাচন। এমনকি সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির যারা নেতাকর্মী আছেন, এতদিন বিদেশে পলাতক ছিলেন এমন অসংখ্য নেতারা দেশে ফিরে এসেছেন, সভা করছেন, সেমিনার করছেন, সমাবেশ করছেন। প্রত্যেকেরই একটা অবস্থান হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কেউ চেয়ারম্যান হওয়ার চিন্তা করছেন, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ বা এমপি, বা বিভিন্নভাবে নিজেদের অবস্থান প্রকাশ করার জন্য আগে থেকেই দলীয় অবস্থান, সভা, সেমিনার এগুলো চালিয়ে যাচ্ছেন। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বললেন যে আর 1 বছর পরেই ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, তবে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, কিন্তু আছে। তো যাই হোক, তারপরেও বিএনপি সাধুবাদ জানিয়েছে, অন্যান্য দলগুলো যারা নির্বাচনমুখী তারাও সাধুবাদ জানিয়েছে, বা দেশের একটা বড় অংশ তারাও বলছে যে নির্বাচনটা দেওয়া খুবই জরুরি। তবে আবার কেউ কেউ মনে করছেন, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা সহ আর অনেকেই, যে জাতীয় নাগরিক কমিটি সহ অনেকেই, বা বিপ্লবী পরিষদ যারা আছেন, ভাই এখন নির্বাচন হওয়া যাবে না, আগে দেশকে সংস্কার করতে হবে, আর এই সংস্কারের আগে নির্বাচন করলে এই সংস্কারগুলো কোনো কাজে লাগবে না। তবে বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা এমন না যে 2-3 মাসের মধ্যে একটা কোর্স করে সংস্কারটা করে ফেললাম। তো এই যখন অবস্থা, তখন নির্বাচনকে আরও পেছানোর জন্য একজন বড় শক্তি, যার উত্থান হয়েছিল বিএনপি এবং জামাত ইসলামের সাপোর্টে, যার পেছনে একসময় শত শত মানুষ ছিল বিএনপি এবং জামাত ইসলাম থেকে, যার বিকাশ অ্যাকাউন্টে টাকা দিয়েছিল বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই। আওয়ামী লীগ বরাবরই তাকে মেরেছে, কখনো রড দিয়ে, কখনো কি বলা হয় যে কাঠ দিয়ে, কখনো বাঁশ দিয়ে। তবে শারীরিকভাবে যথেষ্ট স্ট্রেংথ আছেন, হাড্ডি অনেক শক্ত, ততটা তিনি ক্ষতিগ্রস্ত নাই। ক্যারেক্টারটার নাম কি? ভিপি নূর। তো ভিপি নূর তিনি আসলে কেন চাচ্ছেন যে নির্বাচনটা পেছাক? অন্তর্বর্তী সরকারকে আরও ন্যূনতম 2 বছর সময় তিনি দিতে চান, বা তিনি দাবি করছেন যে দিতে হবে। ওয়াই? এটা একটা মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর ভিপি নূর এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সভা, সেমিনার, সমাবেশ করছেন। সেখানে তিনি কিন্তু আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য গণ অধিকার পরিষদ থেকে 300 প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবং তার যিনি রাইট হ্যান্ড আছেন রাশেদ, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, টেলিভিশন টকশোতে বসছেন, কথা বলছেন, সরকার নিয়ে সমালোচনা করছেন, বৈষম্য বিরোধী নিয়ে সমালোচনা করছেন, নানান কিছুর মধ্যে আছেন। এই যখন অবস্থা, তখন ভিপি নূর বলছে যে শেখ হাসিনার পতন না ঘটলে আরও 4 বছর তো সরকারটা থাকতো, ঠিক কিনা? যুক্তি দিচ্ছে যে শেখ হাসিনা যদি পতন না হতো তাহলে তো এই সরকারটারও 4 বছর থাকতো। সো সেই 4 বছর আপনারা মানতে পারতেন জুলুম, অত্যাচার, নির্যাতন, আর এখন এই শান্ত একটা সরকার আছে, কত সুন্দর দেশ চলছে, ভালো সমৃদ্ধির পথে দেশ আগায় যাচ্ছে, তাহলে এখন কেন সময় দিবেন না? তার বক্তব্য যে এই সরকারকে যদি আমরা আরও 2 বছর সময় দেই তাহলে কোনো ক্ষতি নেই। দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে, কোনো উপদেষ্টা ব্যর্থ হলে সমালোচনা করতে হবে, দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে, কিন্তু দেশের সংস্কার কাজ এবং গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করে যেতে হবে। তিনি তার বক্তব্যের সপক্ষে বলছেন যে শুধু পুলিশের সংস্কার নয়, বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে সংস্কার লাগবে। আর এখানে বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়েছেন, তার সাথে তার যেই নেতাকর্মীরা প্রথম সারির প্রত্যেকে এখানে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারকে সংস্কারের জন্য কতটুকু সময় দেওয়া দরকার? জামাত বলছে যৌক্তিক সময়টুকু দিতে চাই, যৌক্তিক। বিএনপি এতদিন বলছিল যৌক্তিক, এখন বলতেছে যে যতটুকু সংস্কার না করলে না ততটুকু করেন। এখন আমার জায়গা থেকে আমি কিছু সংস্কার চাই। এই সংস্কার কি আসলে কাগজ কলমে করে গেলে হবে, নাকি ব্যক্তি জীবনের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে এস্টাবলিশড হবে? কাগজ কলম যেমন জরুরি, ব্যক্তির মাধ্যমে এস্টাবলিশড জরুরি। যেমন চাঁদাবাজি, এটা বন্ধ করতে হবে। এটেনি হাউ, লুটপাট, দখলবাজি, মব জাস্টিস, এর সম্পদ দখল করে নেওয়া, হারে পিটিয়ে মেরে ফেলা, মিথ্যা মামলা, এগুলো বন্ধ করতে হবে। যে কোনোভাবে যদি কাউকে মিথ্যা মামলা দেওয়া হয় সেক্ষেত্রে আইন আরও কঠোর করতে হবে, বা এগুলোর সংস্কারটা খুবই জরুরি। কারণ এই জিনিসগুলোর শিকারী এটাকে হাতিয়ার বানায় সবসময় যারা রাজনীতিকে অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে, ধান্দা হিসেবে ব্যবহার করেন। এই জিনিসগুলোর সংস্কার সবচেয়ে জরুরি। বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশকে বিরাজনীতিকরণ, মিনিমাম এগুলো লাগবেই। এখন এটা আসলে কি সম্ভব কিনা সেটা সরকার ভালো জানে, বা রাজনৈতিক দলগুলো ভালো জানে।
এটা জরুরি, তাহলে সবার জন্য কল্যাণ করবে, সরকার পরিবর্তন হোক, সবাই নিরাপদ থাকবে। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল বাংলাদেশের এত বড় একটা দল আওয়ামী লীগের চেয়ারপারসনের ছেলে সজিত ওয়াজিদ জয়। কি সেই ঘটনাটা ঘটাই দিল? সেটি হচ্ছে আওয়ামী লীগের আপনার এই জয়ের নির্দেশে প্ল্যান নাম্বার এ সেটা সাকসেস এবং ডক্টর ইউনূসও গিলে ফেলে। মানে কি, এটা ছিল একটা টোপ। তো কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আপনারা অনেকে জানেন, গতকালকে 221 জন একসাথে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিয়ে সবাই একসাথে আদালতে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কেন করে? রিজন কি? তারা কি জানের ভয় করলো? তারা কি আওয়ামী লীগকে পদত্যাগ করে করলো? তারা কি ডক্টর ইউনূস কিংবা সমন্বয়ক উপদেষ্টা এদের ভয় পেয়ে তারা আত্মসমর্পণ করলো? রিজনটা কি? এটা কি কোনো প্ল্যান? এটা কি কোনো মাস্টার প্ল্যান হতে পারে? অবশ্যই এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান। এবং এই মাস্টার প্ল্যানটা ভাই বিশ্বাস করেন, যদি আওয়ামী লীগের এই মাস্টার প্ল্যানটা কোনোভাবে যদি কাজে লাগাইতে পারে, বিশ্বাস করেন আপনি, মানে একটা বাজিমাত হয়ে যাবে বাংলাদেশে, একটা অন্যরকম একটা বাজিমাত হয়ে যেতে, অন্যরকম। কি সেই বাজিমাত? দেখেন একটা কথা বলি, সজিত ওয়াজিদ জয় যখন নাকি আসলে আওয়ামী লীগের দুর্দশা হয়, তখন তিনি আসলে মানসিকভাবে ভেঙে পড়ে। তখন তিনি লাইভে এসে উল্টাপাল্টা অনেক কিছু বলতে, বলাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, এখন এই সজিত ওয়াজিদের জয়ের মাধ্যমে এবং তার হাত ধরেই নতুন আওয়ামী লীগের স্বপ্ন দেখছে অনেকেই। শুধু এটাই না, সজিত ওয়াজিদ জয় বললেন নতুন আওয়ামী লীগকে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। এটাই স্বাভাবিক ভাই, তার মার বয়স হয়েছে। তবে এখানে একটা কথা আছে, যদি শেখ হাসিনা সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে শেখ হাসিনাই হাল ধরবে। যদি তিনি শারীরিকভাবে সুস্থ না থাকে, তাহলে আপনার হাল ধরবে সজিত ওয়াজিদ জয়। এখন আসুন মেন পয়েন্টে, সেটি হচ্ছে আপনার সজিত ওয়াজিদের জয়। তার মেন যে আপনার নাম্বার প্ল্যান এ যে প্ল্যানটা, সেটি হচ্ছে আওয়ামী লীগের কোটি কোটি বাংলাদেশের জনগণ। তো এত জনগণের মানে কি? মানে হচ্ছে আজকে ধরা দিছে মনে করেন আপনার 221 জন, কালকে এবং পরশু এভাবে আস্তে আস্তে দল বেঁধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুখে এই স্লোগানটি রেখে আপনার কোটি কোটি জনগণ আত্মসমর্পণ করবে। তো ভাই আমার একটা প্রশ্ন, বিশ্বাস করেন ভাই, এই ফর্মুলাটা যদি আপনার কাজে লাগাইতে পারে সজিত ওয়াজিদ জয়, তাহলে আওয়ামী লীগ আপনার চট করে মনে করেন দাঁড়িয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আমাদের বাংলাদেশে ধরেন আপনার 100 জন লোক আছে, এখানে আপনার ধরেন 50% আওয়ামী লীগ সমর্থক। এখন যদি 30%ও আসে, আমাদের বাংলাদেশে কি আপনার জেল হাজতে জায়গা দিতে পারবে? কোথায় রাখবে? ওই যে আপনার দেখেন না, ঈদের সময় গরুর হাট মিলে, এইভাবে মনে করেন আপনার বাঁশ বাইন্দা এভাবে গরুর মতো মনে করেন বাঁধতে হবে, পারবে? পসিবল না। অতএব কি হবে? তারা অটোমেটিক মনে করেন আপনার এই সমন্বয় কোন উপদেষ্টা কোন তারা হিমশিম খেয়ে যাবে। আপনার পুলিশ প্রশাসন কোন সেনাবাহিনী কোন টোটালি মনে করেন জ্যাম হয়ে যাবে, টোটালি আপনার কাজ করা বন্ধ করে দেবে। কিভাবে? সেটি হচ্ছে আপনার কোটি কোটি মানুষ যদি ভাই আত্মসমর্পণ করে, জায়গা দিতে পারবে না। দ্বিতীয়ত আপনার ডক্টর ইউনূস এবং সমন্বয়ক বা উপদেষ্টা যে বাজার আছে, তাদের উপরে যে আসলে কি পরিমাণ একটা প্রেশার ক্রিয়েট হবে আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। বহির্বিশ্বে থেকে কি পরিমাণ একটা প্রেশার আসবে, মানে এক কথায় মানে ভাই ভাষা নাই, সত্যি কথা বলতে মানে কোনো ভাষাই নাই। বর্তমান আওয়ামী লীগ এই ফর্মুলাটায় আগাচ্ছে। তবে ভাই নিঃসন্দেহে বিশ্বাস করেন, আসলে মানে বারবার আমাকে একই কথা বলতে হয়, সেটি হচ্ছে মানে শেখ মুজিবুর রহমানের কথা। তিনি কিন্তু একটা আমাদের বাংলাদেশের অন্যতম নায়ক, তাই নাকি? তার হাত ধরে আমরা 1971 সালে বা তার নেতৃত্বে বা আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের বাংলাদেশটা বিজয় লাভ করি আলহামদুলিল্লাহ। দেখেন যে শেখ মুজিবুর রহমান ছিল বাংলাদেশের লিডার, তাই না? তো তার সন্তান কিংবা তার নাতিপতিরা তো এরকমই হবে, তাই নয় কি? 100% না হলে তো 10%, 50%, 20% তো হবে, হবে তো, কিছু একটা তো হবে। এটাই এনাফ, বুঝতে পারছেন? তবে দেখা যাক ভাই, যদি মনে করেন এই ফর্মুলাটা কাজে লেগে যায়, তাহলে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত এবং ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা যে বাজার আছে সকলেই হার মানতে বাধ্য। কারণ আপনার এই সেনাবাহিনী কিংবা পুলিশ প্রশাসন কেউ মনে করেন ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালে সরকারকে হেল্প করবে না, তখন বাংলাদেশের সাধারণ জনগণ মনে করেন হেল্প করবে না। কারণ কেন করবে জানেন? কারণ বর্তমান বাংলাদেশটাকে এরা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। একের পর এক লুটপাট, চাঁদাবাজি, মনে করেন দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই আছে বাংলাদেশের আনাচে কানাচে, মনে করেন আপনার মৃতদেহ পড়ে থাকে। এটা কেন? এটার জন্যই মনে করেন বাংলাদেশের কোনো জনগণ এগিয়ে আসবে না। এখন দেখা যাক যে সজিত ওয়াজিদ জয় আসলে এই ফর্মুলাটাতে কতটুকু সাকসেস হতে পারে। তবে একটা কথা বলি, যদি 100-এর ভিতরে ভাই 70% কিংবা 80% যদি ফর্মুলাটা কাজে লেগে যায়, তাহলে মনে করেন যা হওয়ার তাই হবে। জনপ্রশাসনে এখন অস্থিরতা। প্রথম আলোর এই মুহূর্তের এটি শীর্ষ শিরোনাম। এই খবরে বলা হচ্ছে 4 মাসে 537 কর্মকর্তার পদোন্নতি, সচিব করা হয়েছে 23 জনকে, গ্রেড 1 পদে 17 জনের পদোন্নতি, অতিরিক্ত সচিব 135, যুগ্ম সচিব 228 এবং উপসচিব পদে পদোন্নতি পান 134 জন। দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম থেকেই জনপ্রশাসনে নানা রকম বিশৃঙ্খলা। শেখ হাসিনা সহ 15 বছরে যারা নিয়মিত পদোন্নতি পাননি, পদ থেকে বঞ্চিত হয়েছেন এবং নিপীড়নের শিকার হয়েছেন, ফোর্স রিটায়ারমেন্টের তারা ভুক্তভোগী হয়েছেন, সেসব মানুষগুলো তারা প্রশাসনের কাছে তাদের সুবিচার দাবি করেছেন এবং একের পর এক দাবি জানানোর ফলে গত 4 মাসের মধ্যে একটা বড় সময় ধরে
একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। গত এক দেড় মাসে একটা মোটামুটি একটা শান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এখন নতুন করে আবার সেই অস্থিরতা তৈরি হয়েছে। সেটি নিয়েই আসলে এই খবর। এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের 4.5 মাসে একের পর এক বিষয় নিয়ে প্রশাসনে বিশৃঙ্খলা লেগেই আছে। পদোন্নতি, পদায়ন সহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যস্ত থাকতে হচ্ছে জনপ্রশাসনের কর্মকর্তাদের। নিয়মিত কাজ ছাড়া নীতি নির্ধারণী বড় কোনো সিদ্ধান্ত নিয়ে এগোতে পারছে না প্রশাসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বঞ্চনা শিকার কর্মকর্তাদের পদোন্নতি, পদায়ন, পদমর্যাদা ও আর্থিক সুবিধার উপর বেশি জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নাগরিক সেবা সহজ করা, সরকারি কর্মকর্তাদের কাজের গতি বাড়ানো ও দুর্নীতি কমানোর ক্ষেত্রে তেমন নজর দেওয়া হয়নি। জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশকে কেন্দ্র করে গত রোববার প্রশাসনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 50% এবং অন্য ক্যাডার থেকে 50% কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বর্তমানে প্রশাসন থেকে 75% এবং অন্য ক্যাডার থেকে 25% কর্মকর্তা নিয়োগের বিধান রয়েছে। সংস্কার কমিশনের এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েকশো কর্মকর্তা। আবার অন্য 25টি ক্যাডারের জোট আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদও কমিশনের সুপারিশে ক্ষোভ জানিয়েছে। মানে কোনো পক্ষই সন্তুষ্ট না। জনপ্রশাসনের এই সুপারিশে প্রশাসন ক্যাডারও সন্তুষ্ট না, অন্য 25টি যে ক্যাডার তারাও সন্তুষ্ট না। এখানে বলা হচ্ছে অন্য 25টি ক্যাডারের জোট আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদও কমিশনের সুপারিশে ক্ষোভ জানিয়েছে, তারাও আন্দোলনে নামছে। সোমবার কেন্দ্রীয়ভাবে বিবৃতি, এরপর কলম বিরতি, মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দিয়েছে প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডারের কর্মকর্তারা। ফলে জনপ্রশাসনে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এই বিষয়ে জানান, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রমে যদি কিছুটা ধীর গতি হয় সেটা সাময়িক, স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তিনি মনে করেন যে কোনো সরকারের সাফল্যের মাপকাঠি হচ্ছে নাগরিক সেবার মান বাড়ানো। বর্তমান সরকার নিশ্চয়ই সেদিকে নজর দিচ্ছে। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। এখন মানে ক্ষোভ বিক্ষোভ মিলিয়ে একটা আবার জট পাকাচ্ছে প্রশাসনে। এটি কিভাবে সামাল দেবে কমিশন, নাকি সরকার আলাদাভাবে এই বিষয়গুলি নিয়ে বসবে, সেটি এখন দর্শক। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের অবস্থা নিয়ে, বর্তমান দেশের পরিবেশ নিয়ে কিছু তথ্য, বর্তমান দেশের চলমান অবস্থা কি চলতেছে। দর্শক, এই সম্পর্কে কিছু অজানা রহস্য, কিছু চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে প্রতিবেদন স্বরূপ দেখতে পারলেন। তাছাড়া আজকের এই ভিডিওতে বিশেষ প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।